ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। এই ক্লাসে আমরা বচন এবং বাক্যের মধ্যে কি পার্থক্য রয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করি। দেখো, প্রথমে আমি একটা বাক্য লিখি। মানুষ মরণশীল। এটা কি? এটা হচ্ছে একটা বাক্য। লিখে দিই এখানে বাক্য। আর একটা বচনের উদাহরণ লিখি। সকল মানুষ হয় মরণশীল। এটা কি? এটা হচ্ছে একটা বচন। ক্লিয়ার? দেখো, আমি একটা বাক্যের উদাহরণ লিখলাম আর একটা বচনের উদাহরণ লিখলাম। এবার দেখো, একটা বাক্যকে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে একটা বাক্যকে বিশ্লেষণ করলে আমি তার দুটো অংশ পাবো। তাহলে একটা বাক্যকে যদি আমি বিশ্লেষণ করি, তার অংশ পাবো আমি কয়টা? দুটি। তাহলে একটা বাক্যের অংশ কয়টা থাকে? দুইটা। কি কি? উদ্দেশ্য ও বিধেয়। তাহলে বাক্যের অংশ কয়টা? বাক্যের অংশ হচ্ছে দুটো। একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। তাহলে মানুষ, এটা হচ্ছে উদ্দেশ্য, আর মরণশীল এটা হচ্ছে বিধেয়। ক্লিয়ার? এবার এখানে দেখো, এটা হচ্ছে একটা বচনের উদাহরণ। তাহলে বচনের কয়টা অংশ থাকে? এখানে কয়টা অংশ দেখা যাচ্ছে? দেখো, এখানে চারটা অংশ দেখা যাচ্ছে। এই যে একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, চারটা অংশ। তাহলে একটা আদর্শ বচনের কয়টা অংশ থাকে? একটা আদর্শ বচনের চারটা অংশ থাকে। তাহলে বচনের অংশ কয়টা থাকে? চারটি। একটা আদর্শ নিরপেক্ষ বচনের। ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখবে। তাহলে আদর্শ বচন, আদর্শ নিরপেক্ষ বচন না হলে কিন্তু তার অংশ থাকবে কয়টা? তিনটা। তাহলে আমি এখানে লিখে দিলাম। তাহলে বচনের অংশ থাকে তিনটা। যদি সেই বচনটা আদর্শ নিরপেক্ষ বচন হয়, তাহলে তার অংশ থাকবে চারটা। ক্লিয়ার? এই চারটা অংশ কি কি? দেখো, এই সকল, এই সকল, সকলটাকে কি বলে? সকলটাকে বলা হয় পরিমাণক, অর্থাৎ যার দ্বারা পরিমাণকে বোঝায়। এরপরে কি রয়েছে? মানুষ। মানুষটা কি? মানুষটা হলো উদ্দেশ্য। এরপরে দেখো, হয় বলে একটা শব্দ রয়েছে। তাহলে এই হয়টা কি? হয়টা হচ্ছে সংযোজক। আর এই মরণশীল, মরণশীলটা কি? মরণশীলটা হচ্ছে বিধেয়। ক্লিয়ার? তাহলে একটা আদর্শ নিরপেক্ষ বচনের অংশ থাকে কয়টা? চারটা। পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক আর হচ্ছে বিধেয়। এবার দেখো, প্রশ্ন আসে সংযোজক কি? তাহলে সংযোজক কি? সংযোজক হচ্ছে শব্দ। সংযোজক একটা শব্দ, যার কাজ কি? যার কাজ হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়কে যুক্ত করা। তাহলে সংযোজকের কাজ কি? সংযোজকের কাজ হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়কে যুক্ত করা। বোঝা গেল? তাহলে সংযোজক মানে সংযোগ ঘটায়। কাকে সংযোগ ঘটায়? উদ্দেশ্য এবং বিধেয়কে। তাহলে সংযোজক কিন্তু একটা শব্দ। সংযোজক কিন্তু পদ নয়। উদ্দেশ্য এবং বিধেয় হচ্ছে পদ, আর সংযোজক হচ্ছে শব্দ, যে শব্দের কাজ হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়কে যুক্ত করা। এই যুক্তটা সদর্থক হতে পারে, আবার নৈনর্থক হতে পারে। অর্থাৎ যদি বলা হয় সকল মানুষ হয় মরণশীল, তাহলে এখানে সংযোজকটা হয়েছে সদর্থক। আর যদি বলা হয় সকল মানুষ নয় মরণশীল, তাহলে এখানে সংযোজকটা হবে কি? নৈনর্থক। তাহলে সংযোজক কিন্তু হয়
বা নয় হয়, অর্থাৎ সংযোজক হয় হতে পারে, আবার নয় হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু মনে রাখবে। তাহলে শুধুমাত্র হয়টাই সংযোজক নয়, নয়টাও কিন্তু সংযোজক। আচ্ছা, এবার যদি আমি একটা নর্মাল বচন লিখি, মানুষ হয় সৎ, দেখো এটাও একটা বচন, কিন্তু এই বচনে পরিমাণকটা কিন্তু নেই। উদ্দেশ্য রয়েছে, সংযোজক রয়েছে, আর হচ্ছে কি রয়েছে, বিধেয় রয়েছে। এখানে কিন্তু পরিমাণকটা নেই। এর জন্য আমি বললাম কি, যে একটা বচনের অংশ থাকে তিনটা, যদি আদর্শ নিরপেক্ষ বচন হয় তাহলে তার অংশ থাকবে কয়টা? চারটা। তাহলে এটা একটা বচন, এই বচনের অংশ কয়টা? তিনটা। আর এটাও একটা বচন, এই বচনের অংশ কয়টা? চারটা। এটা হচ্ছে একটা সাধারণ বচন, আর এটা হচ্ছে একটা আদর্শ নিরপেক্ষ বচন। ক্লিয়ার? আচ্ছা, এবার চলো দেখো, বাক্য হলেই বচন হবে না। তাহলে বাক্য হলেই কিন্তু সেটা বচন হবে না, কেবল ঘোষক বাক্যই বচন হতে পারে। ক্লিয়ার? তাহলে কি বলেছিলাম, ব্যাকরণে অনেক ধরনের বাক্য রয়েছে, তার মধ্যে শুধুমাত্র ঘোষক বাক্য, অর্থাৎ যে বাক্যে কোনো কিছু ঘোষণা করা হয় সেই বাক্যটাই বচন হবে, বাদবাকি কোনো বাক্য বচন হতে পারে না। আর এদিকে আমরা কি বলতে পারি, বচন হলেই তা বাক্য হবে। বচনটা কোথা থেকে হচ্ছে? বচনটা ঘোষক বাক্য থেকে হচ্ছে, কাজেই বচন হলেই তা কি হবে? তা একটা বাক্য হবে। কোন বাক্য হবে? ঘোষক বাক্য হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, আমরা বলতে পারি বাক্য যে কোনো কালের হতে পারে। তাহলে একটা বাক্য যে কোনো কালের হতে পারে, অতীত কালের হতে পারে, বর্তমান কালের হতে পারে, ভবিষ্যৎ কালের হতে পারে। একটা বাক্য যে কোনো কালের হতে পারে। উদাহরণ দিলে বিষয়টা বোঝা যাবে আরো ভালো করে। রবীন্দ্রনাথ কবি ছিলেন, এটা কোন কাল? এটা অতীত কাল। বৃষ্টি পড়ছে, কোন কাল? বর্তমান কাল। মানুষ মরণশীল হবে, এটা কোন কাল? ভবিষ্যৎকাল। তাহলে একটা বাক্য, এগুলো সবগুলো কিন্তু বাক্য, তাহলে একটা বাক্য যে কোনো কালের হতে পারে, কিন্তু বচন সর্বদাই বর্তমান কালের হবে। বচন সর্বদাই কোন কালের হবে? বর্তমান কালের হবে। তাহলে রবীন্দ্রনাথ কবি ছিলেন, এই বাক্যটাকে যদি আমরা বচনে নিয়ে যাই তাহলে কি হবে? রবীন্দ্রনাথ হন কবি। তাহলে রবীন্দ্রনাথ কবি ছিলেন, এটা কোন বাক্য? এটা অতীতকালের বাক্য, অর্থাৎ এই বাক্যটা অতীতকালে রয়েছে। এই বাক্যটাকে যখন আমি বচনে নিয়ে গেলাম তখনই সেটা কোন কালের হয়ে গেল? বর্তমান কালের হয়ে গেল। এর জন্য বলছি যে একটা বাক্য যে কোনো কালের হতে পারে, কিন্তু বচন সর্বদাই বর্তমান কালের হবে। ক্লিয়ার? এরপরে চলো, বাক্য সত্য বা মিথ্যা হয় না। তাহলে বাক্য সত্য বা মিথ্যা হয় না ঘোষক বাক্য ছাড়া। তাহলে ঘোষক বাক্য ছাড়া বাক্য সত্য বা মিথ্যা হয় না। যেমন আদেশমূলক বাক্য। আদেশমূলক বাক্য মানে ঘর থেকে বেরিয়ে যাও। তাহলে এই যে ঘর থেকে বেরিয়ে যাও, এটা একটা আদেশমূলক বাক্য। এই বাক্যটা কিন্তু সত্য বা মিথ্যা হয় না। আহা কি সুন্দর দৃশ্য, এটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। এই বাক্যটার ক্ষেত্রেও কিন্তু সত্য মিথ্যা প্রয়োগ করা যায় না। কিন্তু
বচনের ক্ষেত্রে বচন কি হয়, সত্য বা মিথ্যা হয়। অর্থাৎ একটা বচন সর্বদাই হয় সত্য হবে নতুবা মিথ্যা হবে। যদি বাস্তবের সঙ্গে বচনটার মিল থাকে তাহলে বচনটা সত্য হবে, আর যদি বাস্তবের সঙ্গে বচনটার মিল না থাকে তাহলে সেই বচনটা কি হবে, মিথ্যা হবে। তাহলে সত্য বা মিথ্যা কে হচ্ছে, বচন হচ্ছে। এর জন্য বলা হয় সত্যতা বা মিথ্যাত্ব বচনের ধর্ম। তাহলে বচনের ধর্ম কি, বচনের ধর্ম হচ্ছে সত্যতা বা মিথ্যাত্ব, অর্থাৎ একটা বচন হয় সত্য হবে নতুবা মিথ্যা হবে। আচ্ছা, যুক্তির ধর্ম কি, যুক্তির ধর্ম হচ্ছে বৈধতা বা অবৈধতা। একটা যুক্তি হয় বৈধ হবে অথবা যুক্তিটা অবৈধ হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কিছু মূল পার্থক্য। দেখো, যদি বাক্য এবং বচনের পার্থক্য আসে তাহলে 3টা পয়েন্টই লিখতে হবে, কারণ এই অধ্যায় থেকে 3 নম্বর বরাদ্দ রয়েছে, অর্থাৎ 3 নম্বরের একটা প্রশ্ন আসবে। তো বাক্য বচনের পার্থক্য যদি লিখতে বলে তাহলে 3 নম্বরের জন্য তোমাকে 3টা পয়েন্টই লিখতে হবে। এর জন্য আমি এখানে 4টা পয়েন্ট দিলাম, তোমরা বেছে বেছে 3টা পয়েন্ট লিখবে যদি এই প্রশ্নটা আসে। এর জন্য আরো অনেক পার্থক্য রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি না। তো এই হলো আজকের ক্লাস। আশা করি তোমরা বাক্য এবং বচনের মধ্যে যে মূল পার্থক্যগুলি সেটা বুঝতে পারছো। তো ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করা থাকলে কমেন্ট করবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সঙ্গে এই ক্লাসগুলিকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে। চলো নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।